শুরু করছি বাংলা সাম্মানিক তৃতীয় ষান্মাসিকের ক্লাস। এর আগের ক্লাসে আমরা অন্তানুপ্রাস সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা অন্তানুপ্রাসেরই আরও কোনো দিক নিয়ে আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে অন্তানুপ্রাসের সহকারী বা কখনো অন্তানুপ্রাসের প্রসঙ্গে এসে যায় এই রকম কিছু অনুপ্রাসের কথা আলোচনা করব। প্রথমে আমরা শুরু করছি চিত্র অন্তানুপ্রাস দিয়ে। চিত্র অন্তানুপ্রাস অর্থাৎ যে অন্তানুপ্রাসে একটা চিত্র বা ছবির ব্যাপার থাকে। কীরকম? আমরা একটা উদাহরণ নিয়ে দেখব। উদাহরণটা আমরা আগেও দেখেছি। দিঘির কালো জলে সাঁঝের আলো ঝলে। এটি অন্তানুপ্রাস অবশ্যই, কারণ দিঘির কালো জলে দিঘির কালো জলে এই পাদের শেষে আছে, আবার সাঁঝের আলো ঝলে এই পাদের শেষে আছে আলো ঝলে। কালো জলে আর আলো ঝলেতে অনুপ্রাস হয়েছে, কাজেই অন্তানুপ্রাস, পাদান্তের সঙ্গে পাদান্তের অনুপ্রাস। একই সঙ্গে যে ব্যাপারটা লক্ষ্য করবার সেটা হলো যে দিঘির কালো জলে কথাটা যখন আমরা বলছি তখন বেশ দিঘির গভীর জল, যে জলটার রং সন্ধ্যাবেলায় আলো কমে আসার জন্য বেশ অন্ধকার হয়ে এসেছে। আবার একই সঙ্গে সন্ধ্যার আকাশে যে এক ধরনের উজ্জ্বল আলো দেখা যায়, সেই আলোটার প্রতিফলনের ফলে বেশ ঝলমল করছে, অর্থাৎ একটা বেশ সুন্দর একটা ঝলমলে ছবির সৃষ্টি হয়েছে। এটা কিন্তু আমরা আমাদের মনের চোখে দেখতে পাই যখন এই বাক্যটা আমরা উচ্চারণ করি। দিঘির কালো জলে সাঁঝের আলো ঝলে, যখন আমরা উচ্চারণ করি তখন একটা আলোকোজ্জ্বল, সন্ধ্যার আলোতে উজ্জ্বল একটা দিঘির জলের ছবি আমরা যেন দেখতে পাই। কাজেই অলঙ্কার, চিত্র, অন্তানুপ্রাস। এরপরে আমরা যে অনুপ্রাসটার কথা বলবো সেটার নাম উপান্ত অনুপ্রাস। উপান্ত অর্থাৎ অন্তের সমীপে, অন্তের কাছে যখন অনুপ্রাস হচ্ছে। আমরা পড়েছি ছোটবেলায় কুলের সমীপে উপকূল, এটাও তেমনি অন্তের সমীপে উপান্ত, অর্থাৎ শেষের আগে আগে। উদাহরণ নেই। জম্বে ধুলা তানপুরাটার তারগুলায়, কাঁটা লতা উঠবে ঘরের দ্বারগুলায়। প্রথম চরণের শেষে আছে শেষের শব্দ তারগুলায়, দ্বিতীয় চরণের শেষের শব্দ দ্বারগুলায়। এই তারগুলায় এবং দ্বারগুলায় এর শেষ অংশগুলো হচ্ছে গুলায়, গুলায়, দুটো একই ধ্বনিগুচ্ছ। আর শেষের আগে আগে আছে তার আর দ্বার। তার এই অংশটার শেষে কি আছে? আর। আবার দ্বার এই অংশটার শেষেও আছে আর, অর্থাৎ একই ধ্বনিগুচ্ছ। তাহলে অলঙ্কার কি হচ্ছে? উপান্ত অনুপ্রাস। আরেকটা অলঙ্কারের কথা বলছেন আলংকারিক সর্বানুপ্রাস। সর্ব অর্থাৎ সব, সর্বানুপ্রাস মানে সর্বত্র যখন অনুপ্রাস হচ্ছে। কেমন করে হচ্ছে আমরা উদাহরণে দেখে নিই। গগনে ছড়ায়ে এলো চুল, চরণে জড়ায়ে বনফুল। দুটো চরণ। প্রথম চরণে আছে গগনে ছড়ায়ে এলো চুল, দ্বিতীয় চরণে আছে চরণে জড়ায়ে বনফুল। গগনে প্রথম চরণের প্রথম শব্দ, চরণে দ্বিতীয় চরণের প্রথম শব্দ, দুটো শব্দেরই শেষে আছে নে ধ্বনি। আবার ছড়ায়ে জড়ায়ে, ছড়ায়ের শেষেও আছে রায়ে, জড়ায়ের শেষেও আছে রায়ে, একই ধ্বনিগুচ্ছ। এলো চুল বনফুল, এলো চুলের শেষেও আছে উল, বনফুলের শেষেও আছে উল, একই ধ্বনিগুচ্ছ। তাহলে গগনে ছড়ায়ে এলো চুল, চরণে জড়ায়ে বনফুল, এই যে দুটি চরণ, এই দুটি চরণের প্রতিটি শব্দেই আমরা দেখছি অনুপ্রাস হচ্ছে। গগনের সঙ্গে চরণের, ছড়ায়ের সঙ্গে জড়ায়ের,
এলো চুলের সঙ্গে বনফুলের। আরও একটু যদি বিশ্লেষণ করে আমরা দেখি তাহলে দেখব এখানে স্বরধ্বনিগুলো প্রায়ই এক হয়ে গেছে। যেমন গগনেতেও আছে অ অ এ, চরণেতেও আছে অ অ এ, ছড়ায়েতে অ আ এ, জরায়েতে অ আ এ। এইভাবে অনুপ্রাস এখানে প্রায় সর্বব্যাপী হয়ে গেছে, সেজন্যে অলঙ্কার সর্বানুপ্রাস। এই অন্তানুপ্রাস প্রসঙ্গে আলঙ্কারিক আরেকটি অলঙ্কারের কথা বলেছেন, যেটি কিন্তু অন্তানুপ্রাসের একেবারে বিপরীতে আছে। কীরকম? অন্তানুপ্রাস অর্থাৎ অন্তে যে অনুপ্রাস। আর এই যে অলঙ্কারটির কথা বলছেন আলঙ্কারিক, এটি হচ্ছে আদ্যানুপ্রাস। আদ্যানুপ্রাস অর্থাৎ আদিতে যে অনুপ্রাস আছে, আদ্য যোগ অনুপ্রাস করে আদ্যানুপ্রাস। আদিতে, কিসের আদিতে? পাদের আদিতে বা চরণের আদিতে। একটা উদাহরণ নেওয়া যাক। নর্মের অবকাশ নাই রে, মগ্ন রয়েছি সদা কর্মে, চিন্তায় ভুলে থাকি তাই রে, লগ্ন রয়েছে যাহা মর্মে। নর্মের অবকাশ নাই রে, মগ্ন রয়েছি সদা কর্মে, এখানে দ্বিতীয় পাদের শুরুতে রয়েছে মগ্ন। আর চিন্তায় ভুলে থাকি তাই রে, লগ্ন রয়েছে যাহা মর্মে, এই চরণের দ্বিতীয় পাদের শুরুতে রয়েছে লগ্ন। মগ্ন আর লগ্ন একই রকম। মগ্নতে ময়ের সঙ্গে অগ্ন, লগ্নতে লয়ের সঙ্গে অগ্ন। অনুপ্রাস হয়েছে অগ্ন অগ্ন এই ধ্বনিগুচ্ছের। কাজেই অলঙ্কার আদ্যানুপ্রাস। আরও একটি অলঙ্কারের আলোচনা আলঙ্কারিক করেছেন অন্তানুপ্রাসের পাশাপাশি। সেই অলঙ্কারটির নাম হচ্ছে শ্রুত্যনুপ্রাস। শ্রুত্যনুপ্রাস সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাচ্ছি শ্রুতি যোগ অনুপ্রাস। সংজ্ঞাটা শুনি কি বলছেন আলঙ্কারিক। বাকযন্ত্রের একই স্থান হতে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য সাদৃশ্যময় ব্যঞ্জনধ্বনির নাম শ্রুত্যনুপ্রাস। এতক্ষণ আমরা দেখছিলাম একই বর্ণ বা বর্ণগুচ্ছের পুনরাবৃত্তির জন্য যে অলঙ্কার হচ্ছে সেই অলঙ্কার অনুপ্রাস। এখানে দেখছি একই বর্ণ বা বর্ণগুচ্ছ নয়, বাকযন্ত্রের একই স্থান হতে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য সাদৃশ্যময় ব্যঞ্জনধ্বনি। ব্যাপারটা কিরকম? উদাহরণ নিয়ে দেখা যাক। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। পরপারে দেখি আঁকা একটি পাদ এই চরণের, আরেকটি পাদ হচ্ছে তরু ছায়া মসি মাখা। অর্থাৎ প্রথম পাদের শেষে আছে কয়ে আকার কা, দ্বিতীয় পাদের শেষে আছে খয়ে আকার খা। এই ক আর খ একই বর্ণ নয়, কিন্তু একই স্থান থেকে উচ্চারিত। আমরা জানি যে ক বর্গের অন্তর্গত বর্ণগুলো সবই কণ্ঠ থেকে উচ্চারিত। ক বর্গের অন্তর্গত বর্ণ ক, খ, গ, ঘ ইত্যাদি। তো এখানে আঁকাতে আছে ক, মসি মাখাতে আছে খ। বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত একই রকম শুনতে দুটি ধ্বনি, সেই দুটি ধ্বনির অলঙ্কার যখন হচ্ছে সেইটিকে বলা হচ্ছে শ্রুত্যনুপ্রাস। একটা ব্যাপার হয়তো তোমরা এতক্ষণে লক্ষ্য করে ফেলেছ যে একই উদাহরণের মধ্যে কিন্তু একাধিক রকমের অনুপ্রাস আমরা পেয়ে যাচ্ছি। এই যে এক্ষুনি যে উদাহরণটা আমরা বললাম, সেখানে আমরা কি পাচ্ছি? একই সঙ্গে শ্রুত্যনুপ্রাস এবং অন্তানুপ্রাস। এরকম আরও বিভিন্ন উদাহরণ যখন আমরা দেখব তখন দেখা যাবে একসঙ্গে একাধিক অনুপ্রাস রয়েছে, বা আরও পরে আরও অলঙ্কার যখন আমরা আলোচনা করব তখন তোমরা দেখবে যে একসঙ্গে একাধিক অলঙ্কার রয়েছে। তো আমরা যখন পরীক্ষার খাতায় সেই অলঙ্কারগুলোর কথা বলবো, আমাদের কিন্তু ওই একাধিক অলঙ্কারের কথা উল্লেখ করতে হবে। নির্ণয় করতে এলে তো অবশ্যই আমরা বলবো। আর
যদি উদাহরণ সহ সংজ্ঞা লেখো বলে তখনও কিন্তু আমরা একটু দেখিয়ে দেব সংজ্ঞাটা দিয়ে, উদাহরণটা দিয়ে, যেখানে এই অলংকার হয়েছে এবং পাশাপাশি অন্য অলংকারও হয়েছে। যেমন এই একটু আগের উদাহরণটা যদি আমরা বলি তাহলে আমরা বলবো এখানে একই সঙ্গে অন্তানুপ্রাস এবং শ্রুত্যনুপ্রাস হয়েছে। আঁকা এবং মাখা দুটি যেহেতু পাদের অন্তে অন্তে আছে, অতএব এটি অন্তানুপ্রাস। এবং খ, ক এবং খ যেহেতু বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য সাদৃশ্যময় ব্যঞ্জনধ্বনি, অতএব এটি শ্রুত্যনুপ্রাসও বটে। এই যে আমরা শ্রুত্যনুপ্রাসের উদাহরণটা নিলাম, যেখানে আঁকা এবং মাখা আছে, ক আর খ এর মধ্যে এটা সাদৃশ্য রয়েছে। একই রকম সাদৃশ্য কিন্তু আমাদের অন্যান্য বর্গের অন্তর্গত ধ্বনিগুলোর মধ্যেও আছে এবং সেভাবেও কিন্তু শ্রুত্যনুপ্রাস হতে পারে। কীরকম? যেমন ধরো, ক বর্গের বর্ণগুলো আমরা জানি কণ্ঠ থেকে উচ্চারিত হয়, চ বর্গের বর্ণগুলো তালু থেকে উচ্চারিত হয়, ত বর্গের ধ্বনিগুলো দন্তমূল থেকে উচ্চারিত হয়, ট বর্গের ধ্বনিগুলো মূর্ধা থেকে উচ্চারিত হয় এবং প বর্গের ধ্বনিগুলো ওষ্ঠ থেকে উচ্চারিত হয়। এই যে আমরা বর্গগুলোর কথা বললাম, সেই বর্গের যে কোনো একটি বর্গের অন্তর্গত ধ্বনিগুচ্ছ থেকে কিন্তু আমরা এই শ্রুত্যনুপ্রাস অলংকার পেয়ে যেতে পারি। আচ্ছা, আরও একটা কথা বলি, যে আমরা যে আদ্যানুপ্রাসের উদাহরণটা নিয়েছিলাম, লক্ষ্য করবে, আবার আমি বলছি উদাহরণটা, তোমরা লক্ষ্য করবে, যেখানে কিন্তু ওই একই উদাহরণের মধ্যে একই সঙ্গে আদ্যানুপ্রাস যেমন আছে আবার অন্তানুপ্রাস আছে। আবার বলছি উদাহরণটা, নর্মের অবকাশ নাই রে, মগ্ন রয়েছি সদা কর্মে, চিন্তায় ভুলে থাকি তাই রে, লগ্ন রয়েছে যাহা মর্মে। প্রথম চরণের দ্বিতীয় পাদের শুরুতে আমরা দেখেছিলাম মগ্ন, দ্বিতীয় চরণের দ্বিতীয় পাদের শুরুতে লগ্ন। মগ্ন এবং লগ্ন এই দুটি শব্দে আমরা অনুপ্রাস পাচ্ছি, আদ্যানুপ্রাস। একইভাবে লক্ষ্য করো, এই দ্বিতীয় পাদেরই শেষে কি রয়েছে? প্রথম চরণের দ্বিতীয় পাদের শেষে রয়েছে কর্মে, আর দ্বিতীয় চরণের দ্বিতীয় পাদের শেষে রয়েছে মর্মে। কর্মে আর মর্মে এখানে কিন্তু অন্তানুপ্রাস হয়েছে। তাহলে একই সঙ্গে পাশাপাশি একাধিক অলংকার কিন্তু অবস্থান করছে। তো অলংকার যখন আমরা নির্ণয় করব, আমাদের কিন্তু দুটো দিকই দেখাতে হবে, না দেখালে কিন্তু আমাদের আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে শেষ করছি এই ক্লাসটা।